এই সংকেতটা বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূল সরকার আর আগামী দিনে থাকতে চলছে না, মানে একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এটাই আমি বলবো যে এটা হওয়ার ছিল। বিজেপি সরকার এসেছে বলে এখনো এখনো তৃণমূল শক্ত হয়ে আছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন এমন ধমকি দিয়েছে যে ডিজে বাজিয়ে দেব, গাড়ির পিক আপ চালিয়ে দেবো, অনেক অনেক ধমকি দিয়েছে। যে আজকে মানুষের জন্য ভাবেন, এইটা হচ্ছে না ওদের রাজনৈতিক চাল। এখন কিছু সিকিউরিটি দরকার হবে, এইসব গেম সাজানো থাকে। তা যেটা হয়েছে সেটা বলবো এটা প্রাপ্য ছিল হয়তো। কখনোই মমতা ব্যানার্জির অন্যায় আবদার বলতে পারেন, এগুলো হচ্ছে আবদার ওনার। এই আবদার গুলো কখনো পূর্ণ হতে আর দেবে না। সেই ক্ষমতা মমতা ব্যানার্জি হারিয়ে ফেলেছে। দাদা, একেবারে বিধানসভায় বিধায়কদের সই জাল এই নিয়ে সরব হওয়াই ঋতব্রত দা এবং আরো এক বিধায়ককে, এন্টালির বিধায়ক, তাকে একেবারে দল থেকে বহিষ্কৃত করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তারা সওয়াল তুলেছিলেন বলে কি বলবেন? মানে তৃণমূল দল এখন দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, যেমনটা সব জায়গা থেকে জানা যাচ্ছে। ঋতব্রত দার আন্ডারে কিছু তৃণমূল, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে যেমন ছিলেন সেরকম। কি বলবেন? আমার বলার একটা উদ্দেশ্য হচ্ছে তৃণমূল পার্টিটা এমন একটা পার্টি, সে নিজের স্বার্থ ছাড়া বোঝেনি কোনোদিন, আগামী দিনেও এরা স্বার্থ ছাড়া বুঝবে না। আজকে ভাগ হয়েছে, এইটার সূত্রপাত হচ্ছে পুরো তৃণমূল কংগ্রেস দলটা পুরো মুছে যাবে। যতটুকু আইডিয়া এবং অভিজ্ঞতার আন্দাজে বলবো যে ঋতব্রতকে আজকে দল থেকে বহিষ্কার করা এবং সেখান থেকে এই যে তৃণমূলের দুভাগ হয়ে যাওয়া, এইটা কিন্তু একটা সংকেত বলতে পারেন যে মমতা ব্যানার্জির সাথে কয়জন আর ওনার সাথে কয়জন। তো এই সংকেতটা বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূল সরকার আর আগামী দিনে থাকতে চলছে না, মানে একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এটাই আমি বলবো যে এটা হওয়ার ছিল, এটা হওয়ার ছিল। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকেই তো একেবারে ৮০ জনের মধ্যে ২০ জন বিধায়ক উপস্থিত আসবে হয়েছিল। না তো, তার কারণ হচ্ছে তারা এখন নিজেদের গা ঢাকা দিতে চাইছে, মানে বুঝতে পারছেন না, ওরা নিজেরাও তো যারা ছিল তারা তা এক সময় মানতে হবে যে এরা সব সময় অন্যায় কাজ করে এসছে। এবার অন্যায় কাজ করে বলছে ওই বৈঠকে গিয়ে কি হবে, এরকম ভাবনা চিন্তা ক্ষেত্রে তার ক্ষেত্রে ওরা নিজেদেরকে গা বাঁচাতে চাইছে যে ওরা যদি ওখানে যদি উপস্থিত থাকে তা ওদের পরবর্তী সময় যে বিজেপিতে ঢোকার জন্য উঠে পড়ে লেগেছে, সেই সুযোগটা থাকবে না। তবে বিজেপি সরকার এইটা এইটা জেসে সরকার নয়। আমাদের মাননীয় শ্রমিক ভট্টাচ মহাশয়, রাজ্য সভাপতি, উনি যে বলে দিয়েছে, প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে যে বিজেপির কোনো বিজেপির মধ্যে কোনো তৃণমূলের লোকজন নেওয়া হবে না, সেই বিশ্বাসটুকু আছে। ওদের ব্যাপার, ওদের ভেঙে যাওয়ারই কথা, আর আসবে না কোনো লোক। এইভাবে পরিষ্কার একদম বোঝা যাচ্ছে নির্দিষ্টভাবে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির সাথে একটা লোক থাকবে না, একটা লোক থাকবে না। কারণ সবসময় মাথায় রাখতে হবে যে দুর্নীতি করার একটা সিস্টেম থাকে, দুর্নীতিবাজ তারা, তাদের মনে সবসময় ভয় থাকবে। যারা আজকে এই মমতা ব্যানার্জিকেও, যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যে আহ, ছেড়ে চলে যাচ্ছে, তারাও কিন্তু দুর্নীতিবাজ, মনে রাখতে হবে। তার কারণ হচ্ছে তারা নিজেদের ভয়টাকে লুকানোর চেষ্টা করছে। যাক, এইটুখানি বলবো। আমরা আমাদের সরকার গঠন হয়েছে, বিজেপি সরকার পশ্চিমবাংলায়। এই সরকার নতুনভাবে আলোড়ন সৃষ্টি করবে এবং প্রত্যেকটা মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু স্বপ্ন পূর্ণ হবে। মানুষ চাকরিজীবী, যেমন কলকারখানা, এগুলো চালু হবে আস্তে আস্তে, এগুলো হওয়ার চান্স আছে। দেখা যাক, এইসব নিয়েই চিন্তা ভাবনা আছে। তৃণমূলের কি করছে ওই নিয়ে আর চিন্তা ভাবনা করতে চাই না। কিন্তু দাদা, এই সই জাল কাণ্ডেই তো সিআইডি একেবারে অভিষেককে নোটিশ দিয়েছিল। আজকে ভবানী ভবনে তিনি যাননি, তিনি জানিয়েছেন সোনারপুরে ডিম খাওয়ার পরে নাকি তিনি অসুস্থ হয়ে গেছেন। একদমই তাই। ডিম, এই যে ডিম মারা হয়েছে ওনার মাথায়, এবং যে সেদিনকে যে ভাঙচুর, মানে ওনার ওপর অত্যাচার হচ্ছে উনি যে দেখাচ্ছেন, সত্যি কথা বলতে কি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে না উতলা করে দিয়েছিল। আজকে বিজেপি সরকার এসেছে বলে
এখনো এখনো তৃণমূল শক্ত হয়ে আছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন এমন ধমকি দিয়েছে যে ডিজে বাজিয়ে দেব, গাড়ির পিক আপ চালিয়ে দেবো, অনেক অনেক ধমকি দিয়েছে, যেই ক্ষেত্রে দেখা দিচ্ছে যে মানুষকে ও একটা অশান্তি শৃঙ্খলা তৈরি করেছিল। তা সেই শৃঙ্খলার উপর দিয়ে ভিত্তি করে আজকে যদি এইটা অভিষেকের উপরে যেটা হয়েছে, প্রথমত যদি বিজেপি কর্মী হিসাবে প্রথমে যেটা ভেবেছিলাম যে কোনো বিজেপি কর্মী এরা করছে, সেই ক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে এটা অন্যায় হচ্ছে, একসময় মায়া লাগছিল যে এটা অন্যায় হচ্ছে, এটা উচিত নয়। কারণ কিন্তু পরবর্তীতে যেই মানুষজনের মিডিয়া বাইট গুলো দেখলাম, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন গুন্ডার জন্য, যে গুন্ডা গাঁজা খেয়ে মদ খেয়ে নাকি মারা গেছে, যেটা খবর পেলাম, তাকে দেখতে যাওয়ার জন্য চোখ দিয়ে জল বার করে ফেলছে, তাকে দেখতে যাওয়ার জন্য একদম বিক্ষোভের মুখ ভেঙে চলে যাচ্ছে। আজকে অভয়াকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় কবার বেরিয়েছিল, মমতা ব্যানার্জি কবার বেরিয়েছিল? আজকে মানুষের জন্য ভাবেন, এইটা হচ্ছে না ওদের রাজনৈতিক চাল। এখন কিছু সিকিউরিটি দরকার হবে, এইসব গেম সাজানো থাকে। তা যেটা হয়েছে সেটা বলবো, এটা প্রাপ্য ছিল হয়তো। আজকেও তো সিআইডি আছে তার বাড়িতে। সিআইডি তো যাবেই, তার কারণ হচ্ছে এখন যে বলছে যে ওই অসুস্থ হয়ে আছে, ডিম মারার কারণে অসুস্থ হয়ে গেছে। তা সেই ক্ষেত্রে বলবো যে এইটা হচ্ছে ওদের ভাবনা চিন্তার মধ্যে পড়ে যে আমাকে যাতে, ওকে যাতে কিভাবে আটকানো যায়, যাতে সিআইডি কোনোভাবে অ্যাকশন না নিতে পারে। তা যাই হোক, সামনের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎ তো জানাই যাচ্ছে কি হবে, দেখা যাক সামনে কি হয়। তিনি সিআইডির কাছে একেবারে জবাব দেওয়ার জন্য যেতে পারছেন না, কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন সোনারপুর ঘটনা নিয়ে। ও তো জবাব দিতে পারবে না, জবাব দিতে পারবে না। সোনারপুর নিয়ে করছে কেন, মানুষকে বোঝাতে চাইছে যে আমি তোমাদের পাশে আছি। কিন্তু এই মানুষ আর বোকা নেই, মানুষ সব বুঝে গেছে যে মানুষের জীবনে পরিবর্তন চেয়েছিল, আমরা কি, আমরা পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তন পেয়ে গেছি। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পিঠ বাঁচানোর জন্য, অন্যায়কে নিজের অন্যায়কে লুকিয়ে রাখার জন্য অনেক রকম নাটক করবে। এইসব নাটক দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, আর দেখতে চায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল যাত্রা কি শুধু সময়ের অপেক্ষা? শুধু সময়ের অপেক্ষা, জেল যাত্রা হবেই। তার কারণ এমন কোনো মানুষ নেই যে ওনার আতঙ্কে আতঙ্কিত হয়নি, এমন কোনো মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন ভাবে মানুষকে আতঙ্কিত করে রেখেছিল, যেখানে মানুষ আজকে তার জবাব দিয়ে দিয়েছে। যাই হোক, এই পরিবর্তন যাত্রার উপরে একটা কথা মানতে হবে, যারাই অন্যায় করুক না কেন, যারাই অন্যায় করুক না কেন, আমাদের প্রধানমন্ত্রীজি, আমাদের অমিত শাহজি বলে রেখেছিল একজনও ছাড় পাবে না। আশা করি আমাদের মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থা নেবে, ছাড় পাবে না। কারণ অন্যায় করলে তার শাস্তি আছে, আর বিনা অন্যায়ে যারা কেউ কেউ বিনা অন্যায়ে ওনার অত্যাচারে বিনা অন্যায় জেলে গেছিল, এরকমও হয়েছে। তাই এত পরিমাণে অন্যায় যে করে সে জেলে যাবে না, এটা তো হবে না। আগামী শুধু সময়ের অপেক্ষা, জেল যাত্রা নিশ্চিত। দাদা একেবারে শেষ একটা প্রশ্ন করব, এতদিন তৃণমূল সরকার যতদিন ক্ষমতায় ছিল, বিরোধীরা যেটা ফেস করতেন কোনো প্রোগ্রাম করতে বা কোনো ধর্ণা করতে বা কিছু করতে, সেইটা আজকে ফেস করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী। আগামীকাল তার ধর্ণা মঞ্চ রয়েছে 2 তারিখ, কিন্তু সেই ধর্ণা নাকি অনুমতি নেই, পুলিশের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ধর্ণা মঞ্চের প্রস্তুতিতে বাধা। একদমই তাই। এক সময় পুলিশ, আমাদের প্রশাসন, এক সময় কি হয়েছিল গেছিল, মানে এনাদেরকে না দলদাস বানিয়ে রেখে দিয়েছিল। এনাদের ইচ্ছা করতো যে আমি পুলিশ হয়েছি, আমি পুলিশের চাকরি পেয়েছি, আমার সেই ক্ষমতাটা সঠিক জায়গায় লাগাবো, কিন্তু এনাদের সেটা করতে দিত না। তা আজকে আমাদের নতুন মুখ্যমন্ত্রীর আদেশে পুলিশের আইন মেনে পুলিশ যেটা করছে, পুলিশ নিজের শক্তি ফিরে পেয়েছে। তাই সেই শক্তির জন্য কখনোই মমতা ব্যানার্জির অন্যায় আবদার বলতে পারেন, এগুলো হচ্ছে আবদার ওনার, এই আবদারগুলো কখনো পূর্ণ হতে আর দেবে না। সেই ক্ষমতা মমতা ব্যানার্জি হারিয়ে ফেলেছে। আমাদের ওনাকে, সরি আমি মমতা ব্যানার্জি বলাটা, ওনার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলাটাই বেটার। তার কারণ হচ্ছে আজকে 15 বছর যে রাজত্ব করেছে,
সেইটার ওপর ভিত্তি করে সবসময় মাথায় রাখতে হবে যে এই রাজত্বটা কিন্তু পুরো সারা মানে পশ্চিমবাংলায় যত তৃণমূল কর্মী, যত নেতা ছিল, সব জোচ্ছুরি করেছিল। তা সেখান থেকে একটা মঞ্চ, ধর্ণা মঞ্চ এক সময় করেছিল, সেই সময় লোকজন প্রচুর জড়ো হয়ে গেছিল। এখন আর সেইটা তো হবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে পুলিশ এখন কোনো রকম সাপোর্ট করবে না, তার কারণ পুলিশ নিজের শক্তি ফিরে পেয়েছে। তাই পুলিশ যেটা অন্যায় অন্যায়, যেটা অন্যায় না অন্যায় না।